প্রিয় কর্মচারী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। গত 22শে জুন রাজ্য বাজেট বিবৃতি বিধানসভায় পেশ হওয়ার পরেই আমি আমাদের সংগঠনের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলাম। সেটি বেশ কিছু ইউটিউব চ্যানেল সম্প্রচার করেছেন এবং সব মিলিয়ে বিপুল সংখ্যায় মানুষ সেই ভিডিও দেখেছেন এবং কমেন্ট সেকশানে যেভাবে তারা আমার বক্তব্যের সঙ্গে সহমত হয়েছেন, তাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে পারেনি, এত অসংখ্য কমেন্ট এসেছে, সেজন্য ক্ষমা প্রার্থী। তাদের প্রত্যেককে কৃতজ্ঞ চিত্তে আমার নমন জানাচ্ছি। গত দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে রাজ্য সরকার এই বাজেট বিবৃতিতে স্থায়ী কর্মচারীদের সঙ্গে একটা নিষ্ঠুর রসিকতা করলেন। আজকে বলছি, কর্মচারীদের প্রতি রাজ্য সরকার কিন্তু তার প্রতিশ্রুতি মতো কোনো কিছু করলেন না, উল্টে কর্মচারীদের, স্থায়ী কর্মচারীদের একবারে সর্বনাশের শেষ সীমায় পৌঁছে দিলেন। অবাক হয়ে দেখলাম এই বাজেট বিবৃতির পরেই আমাদের মতো হাতে গোনা দু একটি সংগঠন বাদে বাকি সমস্ত সংগঠন তারা অভিনন্দনের বন্যায় সরকারকে ভাসিয়ে দিলেন। মিষ্টিমুখ চলল। বিধানসভায় কর্মচারীরা গেরুয়া আবির মেখে, এক শ্রেণীর কর্মচারী তারা উচ্ছ্বাস প্রদর্শন করলেন। আমি জানি না তারা এই বাজেট বিবৃতিটা বুঝে উচ্ছ্বাস প্রদর্শন করলেন, সরকারকে অভিনন্দন জানালেন, না কোনো আরোপিত দায় থেকে অভিনন্দন জানিয়ে কর্মচারীদের বিভ্রান্ত করলেন। একজন নেতা তিনি অত্যন্ত বলিষ্ঠ ভাষায় বললেন, আজকে একটা কর্মী বান্ধব সরকার এসেছে, আমাদের সরকার, এবং সেই সরকার 20% ডিএ ঘোষণা করেছে। এক লপ্তে 20% ডিএ এক বছরে আপনারা কোনোদিন কল্পনা করেছেন? কখনো পেয়েছেন? আমি সবিনয়ে বলবো, 1995 সালে 3 কিস্তিতে পূর্বতন বামফ্রন্ট সরকার 28% ডিএ দিয়েছিলেন। 2009 সালের ডিসেম্বর মাস থেকে আপনারা 22% ডিএ পেয়েছিলেন, সেটাও বামফ্রন্ট আমলে। অর্ডার নম্বর হচ্ছে 10901 এফপি। 1/1/2018 থেকে 15% ডিএ পেয়েছিলেন। 1/1/2019 থেকে 25% ডিএ পেয়েছিলেন, সেটা তৃণমূল সরকারের আমলে। কাজেই 1 লক্ষে 20% ডিএ বছরে এই প্রথম, এটা একেবারে পরিকল্পিত মিথ্যাচার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই বামফ্রন্ট সরকারের আমল থেকে আমাদের দাবিটা কি ছিল? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া সহ প্রাপ্য হওয়ার দিন থেকে ডিএ দাও। আমাদের এখন গভীরভাবে ভাবতে হবে আমাদের দাবিটা কি। শাসক দলে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলাদা আলাদা হবে? বামফ্রন্ট সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে দাবিটা থাকবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে প্রাপ্য হওয়ার দিন থেকে বকেয়া সহ ডিএ দিতে হবে। আর সরকারে যখন বিজেপি আসবে, আমরা এই মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মেনে ডিএ দিলে সেটাকে অভিনন্দন জানাবো? আমাদের এই দ্বিচারিতামূলক অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। এবারে আসুন, 20% ডিএ পেলেন কবে থেকে? 1 অক্টোবর। মুখ্যমন্ত্রী বলেছেন যে 2027-এর 1 জানুয়ারি থেকে 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন, ভাতা এবং পেনশন আপনারা পেতে থাকবেন। তাহলে স্বাভাবিক নিয়মে ডিসেম্বর 2026-এ রোপা তৈরি করতে হবে, কারণ রোপা তৈরি না হলে তো আপনারা বর্ধিত বেতন, 7ম রাজ্য বেতন কমিশনের বর্ধিত বেতন ভাতা পাবেন না। তা ডিসেম্বর 2026-এ রোপা তৈরি করতে হলে নভেম্বর 2026-এর মধ্যে পে কমিশনকে তার সুপারিশ দাখিল করতে হবে সরকারের কাছে।
এখনও 25শে জুন আজকে পে কমিশনের চেয়ারম্যান অন্যান্য সদস্যদের নাম ঘোষণা হয়নি, পে কমিশনের টার্মস অ্যান্ড রেফারেন্স ঘোষণা হয়নি, পে কমিশনের অফিস, তার কর্মী আধিকারিক, তার যে পরিকাঠামো সেসব কিচ্ছু হয়নি। পশ্চিমবাংলায় দুর্ভাগ্যের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে কোনো সরকারের আমলেই নিজেদেরকে সরকারের কাছে উপস্থাপিত করতে পারিনি। কিন্তু পশ্চিমবাংলায় অসংখ্য সংগঠন, সেই সংগঠনগুলো এই পে কমিশনের কাছে তাদের স্মারকলিপি দেবে। সেই স্মারকলিপি মাননীয় সদস্যরা চেয়ারম্যান সহ পড়ে দেখবেন, তারপর তারা এইসব সংগঠনগুলোকে ডাকবেন এবং তাদের শুনানি করবেন। ফলে নভেম্বর 2026-এর মধ্যে পে কমিশনের সুপারিশ তৈরি কার্যত অসম্ভব ব্যাপার। কাজেই মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর যে হচ্ছে না, এতে আমার মনে অন্তত কোনো দ্বিধা সংকোচ নেই। দ্বিতীয়, যদি পে কমিশন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু রাজ্য বাজেটে পে কমিশন নিয়ে একটা শব্দও কিন্তু নেই, এটাও কিন্তু আমাদের চিন্তায় রেখেছে। এবারে আসি, আমি যদি ধরেও নিই যে 2027 জানুয়ারি থেকে আমরা পে কমিশনের সুপারিশ অনুসারে বর্ধিত বেতন ভাতা পাব, তাহলে স্বাভাবিকভাবে বকেয়া 42% ডিএর মধ্যে 2% ডিএ হচ্ছে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশকালীন সময়ের পরে। তাহলে বাকি 40% ডিএ কিন্তু নভেম্বর 2026-এর মধ্যে ক্লিয়ার করে দিতেই হবে সরকারকে, না হলে পে কমিশন সুপারিশ দাখিল করলেও রোপা তৈরি হবে না। তাহলে রোপা 2026 সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে তৈরি করতে হলে 40% ডিএ মিটিয়ে দিতে হবে। আপনারা 20% ডিএ কবে থেকে পাচ্ছেন? 1 অক্টোবর থেকে, অর্থাৎ নভেম্বরের বেতন থেকে পাবেন। তাহলে এই ডিএটা, এই 20% ডিএ আপনারা কদিন ভোগ করবেন? আর বাকি যে 22% ডিএ থাকবে, সেটা ঘোষণা করার কোনো সুযোগ কি সরকারের কাছে থাকছে? ভেবে দেখবেন। এবারে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, আপনারা বিষয়টার গুরুত্ব বোঝার চেষ্টা করুন। এই 42% ডিএতেই কিন্তু ডিএ শেষ হয়ে যাবে না। এই জুলাই 2026 থেকে শুরু করে পরপর জানুয়ারি জুলাই করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং অন্য রাজ্যে, বেশিরভাগ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা, তারা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিয়ারনেস রিলিফ পেয়ে যাবেন। আমরা গত 1 জুনের বৈঠকে আমি নিজে অত্যন্ত সুনির্দিষ্টভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার বিষয়টা যদি সরকারের পলিটিক্যাল এক্সিকিউটিভদের সদিচ্ছার উপর নির্ভর করে, তাহলে কর্মচারীদের কতটা সর্বনাশ হতে পারে সেটা গত 15 বছরে আমরা হাড়ে হাড়ে বুঝেছি। কাজেই আপনার কাছে আমাদের আবেদন, যেটা বিরোধী দলনেতা হিসেবে আপনি আমাদের দাবির সঙ্গে সহমত হয়েছেন, যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দেওয়ার সপক্ষে একটা স্ট্যান্ডিং অর্ডার বা একটা আদেশনামা অর্থ দপ্তরকে বার করতে নির্দেশ দিন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই প্রস্তাবে রাজি হননি। তিনি বলেছেন, আগে 42% ডিএ ক্লিয়ার করি, তারপর ওগুলো নিয়ে ভাবব। আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, যতদিন পর্যন্ত না ডিএর কোনো স্ট্যান্ডিং অর্ডার থাকছে, ততদিন পর্যন্ত রাজ্য কর্মীরা কখনো কোনো দিন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে প্রাপ্য হওয়ার দিন থেকে ডিএ পাবেন না। আরেকটি বিষয়, কর্মচারীদের কাছে আর্থিক প্রাপ্যটাই কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত নয়। আমরা 2016 সালে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলা করেছিলাম। 2022-এর প্রথম পর্যন্ত আমরা নিজেদের সংগঠনের খরচে এই মামলা চালিয়েছি। তারপর আমরা আর পেরে উঠিনি। আমরা কর্মচারীদের কাছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা অনুদান পাঠানোর আবেদন করেছি। আজকে দীর্ঘ 11 বছর ধরে এই মামলা চালাতে গিয়ে আমরা বিপুল ঋণগ্রস্ত। কিন্তু এই প্রবল আর্থিক সংকটের মধ্যে দাঁড়িয়েও আমরা কোনো রাজনৈতিক দল, কোনো গণসংগঠন
রাজ্য কর্মী নন এমন কোনো সংস্থা বা ব্যক্তির কাছ থেকে 1 পয়সা অনুদান নিইনি। প্রস্তাব আসেনি এমনটা নয়, আমরা নিইনি। তার কারণ আমরা মনে করেছি রাজ্য কর্মীদের যে লড়াই, সেই লড়াই রাজ্য কর্মীরা লড়বেন। রাজ্য কর্মীদের লড়াইয়ের জন্য আইনি যে খরচ, সেই খরচ কোনো রাজনৈতিক দল বা রাজ্য কর্মী নন এমন কেউ দেবেন, এটা রাজ্য কর্মীদের পক্ষে অত্যন্ত অসম্মানজনক, অমর্যাদাকর। সে কারণে এই ঋণের প্রবল ঋণগ্রস্ততার মধ্যে দাঁড়িয়েও, এই প্রবল আর্থিক সংকটের মধ্যে দাঁড়িয়েও আমরা সবিনয়ে যে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের আমরা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছি। তা সেই মর্যাদা বোধ কি বলে যে ডিএটা বা ডিয়ারনেস রিলিফটা আমরা কোনো চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের দয়ার দান হিসেবে নেব না, আমরা নেব অধিকার হিসেবে। এবং মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু সেই কথাটাই বলেছেন। এই যে 1 অক্টোবর থেকে 20% ডিএ দেওয়া হবে, এটা ঠিক হলো কিভাবে? ঠিক হলো তো মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা সরকারের শাসক দলের সদিচ্ছা প্রসূত। এর তো কোনো বিজ্ঞানসম্মত ফর্মুলা তো সরকার মানলেন না। কিন্তু কেন্দ্র সরকার এবং অন্য রাজ্যের প্রতিটি রাজ্য, বেশিরভাগ রাজ্য সরকার তাদের কর্মচারীদের কিন্তু অধিকার হিসেবে ডিএটা দেন। কাজেই এই অধিকারের প্রতিষ্ঠাটা কিন্তু সরকার পুরোপুরি অস্বীকার করলেন। ডিএটা এখানেই শেষ নয়, এর পরবর্তীকালে আরও ডিএ হবে। যদি অধিকার হিসেবে এটাকে প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে কিন্তু এই ডিএ বাবদ যে বঞ্চনা, সেটা আগামী দিনেও চলতে থাকবে। এবং একমাত্র সলিউশন হচ্ছে ডিএর স্ট্যান্ডিং অর্ডার। এবারে আসুন, আপনারা ডিএটা ঠিক কতদিন পাবেন? 1 অক্টোবর ডিএ ঘোষণা হয়েছে, ডিএ পাবেন 1 অক্টোবর থেকে। 1 নভেম্বরে আপনারা ডিএটা হাতে পাবেন। আর যদি 2027 সালের জানুয়ারি থেকে আপনাদের 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা দিতে হয়, তাহলে ডিসেম্বর 2026-এ রোপা তৈরি করতে হবে। রোপা তৈরির অন্যতম শর্ত হচ্ছে বকেয়া যা ডিএ ওই 6ষ্ঠ বেতন কমিশনের সময়কালীন সেই পুরো ডিএ ক্লিয়ার করে দিতে হবে। 42% মধ্যে 40% বকেয়া ডিএ হচ্ছে 6ষ্ঠ রাজ্য বেতন কমিশনের সময়কালীন। কাজেই ওই ডিএটা ক্লিয়ার করে দিয়ে তবেই রোপা তৈরি হবে 2026-এর ডিসেম্বরে। তাহলে আর বাকি ডিএ আপনারা পাবেন, আর এই ডিএটাই আপনারা কদিন পাবেন। কাজেই অভিনন্দন জানাবার আগে আপনাদের এই প্রতিবাদটা করার প্রয়োজন ছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে প্রাপ্য হওয়ার দিন থেকে আমরা ডিএটা পেলাম না। এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে অধিকার হিসেবে ডিএকে না দেয়া হয়, তাহলে আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্যটা কোথায়? দ্বিতীয় বিষয়টা আসি, রোপা 2009-এর যে মামলা, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, আমরা করেছিলাম 2016 সালে। রায় হয়েছে 5ই ফেব্রুয়ারি 2026, 11তম বছরে, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন 15ই মে 2026-এর মধ্যে 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিতে হবে। পূর্বতন সরকার এই রায় মানেননি। তারা পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করে অর্থ দপ্তরকে দিয়ে বহুমাত্রিক জটিলতা তৈরি করে দিয়েছেন এই রায় রূপায়ণে। ফলে সুপ্রিম কোর্টে আমরা কি বলবো এই নিয়ে আমরা ধন্দে। কারণ এত বেশি বিষয় বলতে হবে, সেই অত বেশি বিষয় বলার মতো সময় মাননীয় বিচারপতিরা কি দেবেন? প্রথম চক্রান্ত যে হিসেবটা করে দেওয়া হয়েছে সেটা ভুল। 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে তার সামনে অর্থ সচিব প্রভাত মিশ্রকে বলেছিলাম, আপনারা 3টে পরিকল্পিত ভুল করেছেন, যার ফলে কর্মচারীরা তাদের প্রাপ্যের 43% পেয়েছেন, 57% কাট মানি হিসেবে সরকার কর্মচারীদের পকেট থেকে কেটে নিয়েছে। 1 নম্বর, রোপা 2009-এ পরিষ্কার বলে দেওয়া আছে বেসিক পে
তার সঙ্গে গ্রেড পে, তার সঙ্গে এনপিএ যোগ করে ডিএ ক্যালকুলেশন হবে। আপনারা শুধুমাত্র বেসিক পের উপর ক্যালকুলেশন করেছেন, ফলে কর্মচারীরা কম টাকা পেয়েছে। দ্বিতীয় বিষয় যে আপনারা 1982-কে 100 পয়েন্ট ধরে 1/4/2008-এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে 536 পয়েন্ট। আপনারা কোথা থেকে একটা 605 পয়েন্ট নিয়ে এসছে? এই 605 পয়েন্ট আপনারা কোথা থেকে পেয়েছেন? যেহেতু লব আর হরের, হর আর লবের যদি নিচেরটা বেশি হয় কোনো ভগ্নাংশে, তাহলে গণনায় যে প্রাপ্ত আমরা যেটা পাবো সেটা কম হয়। ফলে যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা 536 না দেখিয়ে 605 করে দিয়েছেন, আমরা আর এক প্রশ্ন বঞ্চিত হয়েছি। তৃতীয় বঞ্চনাটা করেছেন, তৃতীয় চক্রান্তটা করেছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে মহামান্য সুপ্রিম কোর্ট এবং রোপা 2009 অনুসারে যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট গভর্নমেন্টের, তাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ মেটানোর কথা আছে। আপনারা দিয়েছেন একটা কল্পিত সিপিআই, যে সিপিআই এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। সেই সিপিআই ধরে প্রতিটা স্তরে আপনারা হিসেব করেছেন 16 থেকে 19 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের থেকে অনেক কম। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 125% ছিল 1/1/2016-তে, আপনারা ধরেছেন 100%। এইভাবে প্রতিটা স্তরে আপনারা বিপুল পার্সেন্টেজে কম ধরে গণনা করেছেন, ফলে 57% কম পেয়েছেন। মুখ্যমন্ত্রীর সামনে অর্থ সচিব প্রভাত মিশ্র এই 3টে অভিযোগের কোনো উত্তর দিতে পারেননি। অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন, আপনারা তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। কিন্তু আমি যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম যে অর্থ দপ্তরকে এই ভুল সংশোধন করতে নির্দেশ দিন, উনি আমাদের বললেন যে ওটা মালহোত্রা কমিটি করুক, মালহোত্রা কমিটি যেমন যেমন বলবে আমরা তেমন তেমন করব। আপনারা প্রথমেই ভাববেন তাই তো, মালহোত্রা কমিটি যদি নির্দেশ দেয় ভালো তো। বাস্তবটা কিন্তু খুব কঠিন। মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের হাতে ডিএ মামলার রায় কার্যকর করার দায়িত্বটা রাখেননি। তারা কোর্ট অফ ফাইনাল আরবিট্রেশন হিসেবে ইন্দু মালহোত্রা কমিটিকে নিয়োগ করেছিলেন। সেই ইন্দু মালহোত্রার কমিটি কর্মীদের সঙ্গে সুবিচার করেননি। মামলায় দুটি পক্ষ, পিটিশনার রাজ্য সরকার এবং অন্য পক্ষ হচ্ছে 3টি মামলাকারী সংগঠন। তারা কিন্তু এই মামলাকারী সংগঠন 3টিকে ডাকেননি। তারা শুধুমাত্র রাজ্য সরকারের সঙ্গে একটার পর একটা বৈঠক করে রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে রাজ্য সরকারকে একটার পর একটা অর্ডার বার করতে নির্দেশ দিয়েছেন এবং রাজ্য সরকার সেগুলো বার করেছে। তার ফলে 57% বকেয়া থেকে আমরা বঞ্চিত হয়েছি। গ্র্যান্টি রেটের কোনো কর্মচারীরা 1 নয়া পয়সা পাননি, ওয়ার্ক চার্জ কর্মচারীরা পাননি, ডেলি রেটেড কর্মচারীরা পাননি। কলকাতা থেকে, কলকাতার ব্যাংক থেকে যেসব সরকারি কর্মচারী পেনশন নেন তারা পাননি। সুপ্রিম কোর্টে বিষয়টা আমরা যদি মামলাকারী সংগঠনগুলোর প্রতিনিধিত্বে ডেকে এই আলোচনাগুলো হতো, এই বৈঠকগুলো হতো, তাহলে নিশ্চিতভাবেই আমরা সরকারকে চেপে ধরতাম এবং সেখানে তথ্য পরিসংখ্যানের আলোকে আমাদের বক্তব্যই কিন্তু প্রতিষ্ঠা পেত। কর্মচারীরা এই ভয়াবহ সর্বনাশের জায়গায় গিয়ে পৌঁছতেন না। কাজে এই সর্বনাশের দায় যেমন পূর্বতন রাজ্য সরকারের, একই সঙ্গে মালহোত্রা কমিটিরও। সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিষয়টি তোলার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের 3টি দিন দেওয়া হয় আলোচনার জন্য, 24 এপ্রিল, 27 এপ্রিল এবং 1 মে। দুর্ভাগ্য, 24 এপ্রিল এবং 1 মের বৈঠক বাতিল হয়ে যায় একেবারে শেষ সময়, আমাদের বিপুল আর্থিক ক্ষতি হয়। কিন্তু 27 মের বৈঠক হয় দিল্লিতে সিএজি অফিসে, ডেপুটি সিএজির অফিসে। আমরা সেখানে 3টি মামলাকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলাম। আমি সেখানে সুনির্দিষ্ট এবং গিয়ে অবাক হয়ে দেখলাম যে মালহোত্রা কমিটির ফুল বেঞ্চ কিন্তু আমাদের সঙ্গে আলোচনায় বসেননি। 4 জন সদস্যের মাত্র 1 জন সদস্য ডেপুটি সিএজি বসেছেন এবং সেখানে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। অর্থাৎ রাজ্য সরকার, মামলাকারী সংগঠন এবং মালহোত্রা কমিটির কোনো বৈঠক কিন্তু তারা করলেন না। ফলে এই বৈঠকের কার্যত কোনো মূল্য থাকলো না। কিন্তু সেই বৈঠকেও আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে, আমাদের আইনজীবী ফিরদৌস শামীম অত্যন্ত সুনির্দিষ্টভাবে দীর্ঘ সময় ধরে যে বিষয়গুলো তুলে ধরেছিলাম, 1 নম্বর হিসেবে পরিকল্পিত ভুল, 2 নম্বর গ্র্যান্টিং হেডে কর্মচারী এবং পেনশনাররা 1 নয়া পয়সা না পাওয়া, ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী
এবং কলকাতার ব্যাংক থেকে পেনশন নেওয়া সরকারি পেনশনাররা 1 পয়সা নেওয়ার বিষয়টা আমরা তুলে ধরেছি। 2008 থেকে 2015 পর্যন্ত ডিএ না দেওয়ার যে বকেয়া ডিএ এখনই না দেওয়ার যে কথা সরকার বলেছেন, আমরা তথ্য দিয়ে বলেছি সেই বক্তব্য মিথ্যে। সরকারের কাছে তথ্য আছে, কারণ 2016 থেকে HRMS পোর্টালে বেতন হয়েছে, তার HRMS এর ডাটা সরকারের কাছে আছে ডেটাবেস। আর 15 পর্যন্ত বেতন হয়েছে কোষা নামক একটা সিস্টেমে। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই পুরনো তথ্য সরকারের কাছে নেই, তাহলেও সেই তথ্য নোডাল এজেন্সি টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কাছে আছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কাছ থেকে সেই তথ্য নিলেই 8 থেকে 19 সমস্ত ডেটা বেস রাজ্য সরকারের কাছে রয়েছে। দুর্ভাগ্য, ডেপুটি সিএজি আমাদের সমস্ত বক্তব্য শুনেছেন, ওখানে অন্য দুটি সংগঠনের প্রতিনিধিরাও আমাদের বক্তব্য সমর্থন করেছেন, কিন্তু ডেপুটি সিএজি তার বক্তব্য আমাদের জানাননি। অর্থাৎ আমাদের বক্তব্যের কতটাতে তিনি সহমত হলেন, কতটাতে ভিন্নমত হলেন জানালেন না, এবং সেই মিটিংয়ের একটা মিনিটস আজ পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। আমরা সেদিনই কিন্তু মিনিটস চেয়েছিলাম, কারণ এত বড় গুরুত্বপূর্ণ একটা বৈঠকে কে কি বলল এটা তো অত্যন্ত জরুরি, এর তো তার রেকর্ড থাকা দরকার। আমরা মহামান্য সুপ্রিম কোর্টে যে এই মালহোত্রা কমিটির সঙ্গে আমাদের বৈঠকের বিষয়টা উপস্থাপিত করব কিসের ভিত্তিতে যদি কোনো মিনিটস না থাকে? আমাদের মুখের কথা তো সুপ্রিম কোর্ট মান্যতা দেবেন না, কিন্তু আজও আমরা কোনো মিনিটস পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী সেই মালহোত্রা কমিটির দিকে ঠেলে দিলেন বিষয়টা। এবার আপনারা বলুন, অর্থ দপ্তর পরিকল্পিতভাবে ভুল করেছে, সেটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। তাহলে ভুলটা সংশোধন করবে কে? অর্থ দপ্তর। সেই নির্দেশ দেওয়ার অধিকার কার আছে? মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই নির্দেশ দিলেন না, অর্থ দপ্তর সেই ভুল সংশোধন করল না। অর্থাৎ সরকার কিন্তু এই ভুলটাকেই স্বীকৃতি দিতে চাইছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে, আমি প্রথমে বলেছি, দীর্ঘ সময় বলতে সুযোগ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কৃতজ্ঞ। আমি সুনির্দিষ্টভাবে বলেছি, গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন পান তাদের এই ডিএটা দিতে হবে, কারণ আমরা রোপা 2009 অনুসারে যে মামলা করেছি, সেই রোপা 2009-এর 25 নম্বর পাতায় বলে দেওয়া আছে, এটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট সরকারের, যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের যেভাবে যে দিন থেকে যে শতাংশে ডিএ বা ডিআরএস রিলিফ দেওয়া হবে, একই হারে একইভাবে গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন পান তাদেরও দিতে হবে। এবং রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টে যে হিসেব দাখিল করেছিলেন 41,770 কোটি টাকা, সেখানে আলাদা আলাদা করে দেখানো ছিল রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এত টাকা, আর বাকি টাকা এত টাকা হচ্ছে গ্র্যান্ট ইন হেডে কর্মরত কর্মচারী এবং পেনশনারদের জন্য। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু গ্র্যান্ট ইন হেডে প্রাপ্ত যারা বেতন ভাতা পান, পেনশন পান, তাদেরটাও যে অন্তর্ভুক্ত, সরকার যেটাকে মান্যতা দিচ্ছেন সেটা মহামান্য সুপ্রিম কোর্টে লিখিতভাবে সরকার স্বীকার করে এসছেন, কিন্তু আজও পর্যন্ত এনারা 1 পয়সা পাননি। অত্যন্ত অবাক হয়ে লক্ষ্য করেছিলাম, নিশ্চয়ই অন্য যে 3টি সংগঠনের প্রতিনিধি ছিলেন তারাও লক্ষ্য করেছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু গ্র্যান্ট ইন হেডের ব্যাপারে, ওয়ার্ক চার্জের ব্যাপারে বা ডেলি রেটেড কর্মচারীদের ব্যাপারে একটা শব্দ কিন্তু উচ্চারণ করেন। আমি একাধিকবার বলেছি, অন্য একটি সংগঠনের প্রতিনিধি বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী গ্র্যান্ট ইন হেড এডে যারা বেতন পান, ভাতা এবং পেনশন পান, তাদের সম্পর্কে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি শব্দ বলেননি। শুধু বলেছেন 7 দিনের মধ্যে, অর্থ সচিবকে বলেছেন 7 দিনের মধ্যে রিজার্ভ ব্যাংক, সমস্ত ব্যাংক এবং টিসিএসকে নিয়ে আপনারা বৈঠক করে কলকাতার ব্যাংক থেকে যেসব রাজ্য সরকারি কর্মচারী পেনশনাররা পেনশন পান তাদেরটা ক্লিয়ার করে দিন। আবারও বলছি, মুখ্যমন্ত্রী কিন্তু গ্র্যান্ট ইন এডে যারা বেতন পান, যারা ওয়ার্ক চার্জ কর্মচারী, যারা ডেলি রেটেড কর্মচারী,
সুপ্রিম কোর্টের রায় অনুসারে তাদের বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করেননি। এবারে আসুন, সেই মালহোত্রা কমিটির কাছে ঠেলে দিয়েছেন, অর্থাৎ সরকার এই ভুল সংশোধন করবেন না। দ্বিতীয় যে বিষয়টা, বকেয়া ডিএ দিতে গেলে তো টাকা লাগবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হিসেব দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ দিতে 41,770 কোটি টাকা লাগবে। পূর্বতন সরকার খরচ করেছেন 6,600 কোটি টাকা। তাহলে বাকি রইল কত? 35,170 কোটি টাকা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর পূর্ণ সম্মান রেখেই বলছি, এই 35,170 কোটি টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় অর্থমন্ত্রী তাদের পকেট থেকে দেবেন না, শাসক দল তাদের দলীয় তহবিল থেকে দেবেন না। এই টাকাটা আসবে রাজকোষ থেকে, এবং রাজকোষ থেকে এই টাকাটা অ্যালট করা তখনই সম্ভব হবে যখন বাজেট বিবৃতিতে এই 35,170 কোটি টাকার সংস্থান থাকবে এবং এই বাজেট বিবৃতি রাজ্য বিধানসভায় অনুমোদিত হবে। আমি বাজেট বিবৃতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি, কোথাও সুপ্রিম কোর্টের রায় মেনে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার ব্যাপারে দেওয়ার জন্য 35,170 কোটি টাকার কোনো সংস্থান কোথাও রাখা হয়নি। তাহলে বাজেটে যখন সংস্থান নেই, টাকারও সংস্থান নেই, অর্থাৎ 31শে মার্চ 2027 পর্যন্ত এই 26-27 অর্থবর্ষের কার্যকালীন সময়ে 31শে মার্চ 2027 পর্যন্ত সুনির্দিষ্টভাবে যারা গ্র্যান্ট ইন হেডে বেতন পান, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে আন্ডারটেকিংস, কলকাতা ব্যাংক থেকে যারা পেনশন পান, রাজ্য সরকারি কর্মচারী পেনশনার, যারা ওয়ার্ক চার্জ কর্মচারী এবং যারা ডেলি রেটেড কর্মচারী, সুনির্দিষ্টভাবে জেনে নিন আগামী 31শে মার্চ 2027 পর্যন্ত রোপা 2009-এর সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ দেওয়ার কোনো কর্মসূচি রাজ্য সরকারের নেই। যারা বাজেট বিবৃতির পরে অভিনন্দনের প্রতিযোগিতায় নেমেছিলেন, মিষ্টিমুখ করেছেন, আবির মেখেছেন, তাদের কাছে আমি সুনির্দিষ্টভাবে প্রশ্ন রাখছি, আপনারা বলুন আমি যে কথাটা বলছি এটা সত্যি না মিথ্যে। আজকে বলা হচ্ছে, নেতারা বলছেন কি সরকার তো সবে এসছে, আগের সরকার একেবারে আর্থিক সংকটে একবারে তছনছ করে দিয়ে গেছেন, সরকারকে তো কিছুটা সময় দিতেই হবে। সরকারে যারা এসেছেন এই শাসক দল, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ছিলেন 5 বছর বিধানসভায়, তা তিনি বা তার দল কি জানতেন না রাজ্য সরকারের আর্থিক অবস্থাটা কি আছে? তাহলে তিনি কোন যুক্তিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাজ্য কর্মীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 45 দিনের মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন, ভাতা, পেনশন সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন, অষ্টম পে কমিশন বসবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেই প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তাহলে যারা অভিনন্দন জানাচ্ছেন তারা বলুন যে বর্তমান মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগে রাজ্য কর্মীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে জুমলা করেছিলেন। বলুন, অভিনন্দন জানানো হচ্ছে। দু একজন আমাকে ফোন করে বলেছেন অভিনন্দন পার্টিদের মধ্যে, পে কমিশন না বসলে সরকার কি করে দেবে? নির্বাচনী প্রতিশ্রুতি তো ছিল ঠিকই, মুখ্যমন্ত্রী তো বলেছেন পে কমিশন বসিয়ে দিয়েছি, 27শে জানুয়ারিতে পেয়ে যাবেন। আপনি আনন্দে লাফাতে থাকুন। পে কমিশন নামে স্বশাসিত সংস্থা, আসলে সরকার যা নির্দেশ দেন সেই নির্দেশ অনুসারে পে কমিশন একটা কলার পাতা রিপোর্ট তৈরি করে দেয়, এবং বিগত দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে ওই যা বেতনক্রম থাকে একটা ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে সেটাকে গুণ করে তার সঙ্গে কিছু যোগ করে সরকার একটা পে কমিশন বার করে দেন।
পে কমিশন হচ্ছে কর্মচারী বঞ্চনাকে দীর্ঘমেয়াদী করার একটা প্রক্রিয়া মাত্র। সরকারের যদি সদিচ্ছা থাকতো ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা পেনশন রাজ্য কর্মীদের দেবেন, তাহলে অনায়াসে দিতে পারতেন। শুধু একটা ওয়ান ম্যান পে কমিটি করে সেই পে কমিটির চেয়ারম্যানকে বলে দিতেন যে ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে এইটা 2.57 বা 2.59, যাই হোক সরকার যেটা ঠিক করেছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর হবে, এই ফিটমেন্ট ফ্যাক্টর এটা, আর তার সঙ্গে এই অ্যাডিশন করে তুমি পে স্কেল তৈরি করে দাও। সেটা করতে 2 দিন 3 দিন সময় লাগে খুব বেশি হলে। আর আমাদের মতো মানে যারা আমলা আছেন তাদের দিলে ওটা 2 ঘন্টার কাজ। সরকার তা করেননি, পে কমিশন বসিয়ে দিয়ে দীর্ঘমেয়াদী বঞ্চনার সামনে ফেলে দিয়েছেন। এখানে দুটো মৌলিক প্রশ্ন। সরকার প্রতিশ্রুতি দেওয়ার সময় কি রাজ্য কর্মীদের সপরিবারে ভোটটা আনার জন্য একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন? সেটা পালনের কোনো দায় সরকারের নেই। আর দ্বিতীয়ত, সরকার পে কমিশনের দীর্ঘমেয়াদী বঞ্চনা দিলেন। যারা আশায় আছেন 27 জানুয়ারিতে তো পে কমিশনে একবারে বিপুল টাকা পেয়ে যাচ্ছি, মূর্খের স্বর্গে বাস করছেন। পে কমিশনের চেয়ারম্যান আজকে 25শে জুন, চেয়ারম্যান, অন্য সদস্য, তার কর্মী আধিকারিক, তার ইনফ্রাস্ট্রাকচার, তার অফিস, তার টার্মস অ্যান্ড রেফারেন্স কিচ্ছু হয়নি, শুধু ঘোষণা স্তরে আছে। কাজেই যদি ধরেও নেন যে হ্যাঁ সরকারের প্রবল সদিচ্ছা আছে, অসংখ্য কর্মী সংগঠন তারা সব স্মারকলিপি দেবে, সেইগুলো সব পড়তে হবে, পড়ে তাদেরকে শুনানিতে ডাকতে হবে। আর যদি আমি আগেও বলেছি, যদি 27শে জানুয়ারি থেকে পে কমিশনের রায় কার্যকর করতে হয়, তাহলে ডিসেম্বর 2026-এ রোপা তৈরি করতে হবে। সেই রোপা তৈরির অন্যতম সদস্য 40% বকেয়া ডিএ ক্লিয়ার করতে হবে, 42 নয় 40% ডিএ ক্লিয়ার করতে হবে, এবং নভেম্বর 2026-এর মধ্যে পে কমিশনের সুপারিশ জমা পড়তে হবে। এটা কোনোভাবেই বাস্তবে সম্ভব নয়। আমরা কিন্তু খুব আতঙ্কিত এই কারণে যে আগের সরকার পুরোপুরি একটা কর্মী বিদ্বেষী অবস্থান নিয়ে চলেছে, এবং গত 15 বছরে কর্মচারীদের বঞ্চনাটা যে জায়গায় গেছে সেটা বলার কথা নয়। কিন্তু বর্তমান সরকার এসেও তাদের ফেলে যাওয়া চটিতে পা গলিয়ে তাদেরই মতো কাজ করছে। ডিএ 20% কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে হচ্ছে না, ডিএর কোনো স্ট্যান্ডিং অর্ডার হচ্ছে না, অর্থাৎ ডিএর বঞ্চনা চলছে, আগামী দিনেও চলবে। সুপ্রিম কোর্টের রায় এই রাজ্য সরকার অন্তত 31শে মার্চ 2027 পর্যন্ত কার্যকর করছেন না। অনেকে বলছেন একটু অপেক্ষা করা তো যেতেই পারে, সরকারটা নতুন এসেছেন, আপনারা তো মামলা করেননি। আমরা সেই সময়ের প্রবল রাজরোষ উপেক্ষা করে, বহু ত্যাগ স্বীকার করে, অনেক প্রতিকূলতার মধ্যে গিয়ে 2016 সালে মামলা করেছিলাম। 2016 সাল থেকে আজকে 2026, 11 বছর হয়ে গেছে। আমাদের সঙ্গে যারা মামলায় ছিলেন তারা অনেকে চলে গেছেন, প্রয়াত হয়েছেন। বহু পেনশনার মৃত্যুর দিকে পা রেখে বসে আছেন। আর কত অপেক্ষা? অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, এই বাজেটে রাজ্য সরকার কর্মচারীদের সঙ্গে, স্থায়ী রাজ্য কর্মচারীদের সঙ্গে একটা বিরাট, আমি শব্দ চয়নে সতর্ক থেকে বলছি, বিশ্বাসঘাতকতা করেছেন, রসিকতা করেছেন। কর্মচারীদের কিচ্ছু দেননি, উল্টে রূপা 2009-এর মামলার রায় অনুসারে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ না দেওয়ার অবস্থাটা একদম স্পষ্ট করে দিয়েছে। এছাড়াও সরকার কি করেছে, আমি যেদিন সরকার ওই কর্মচারীদের বাক স্বাধীনতা হরণ করার অর্ডারটা বার করলেন 19/5/2026-এ, আমি সেদিনই বলেছিলাম সরকার ক্ষমতায় আসার পরেই এই রকম একটা ভয়ঙ্কর অর্ডার বার করার প্রয়োজন কেন হলো? সরকার কখন রাজ্য কর্মীরা বা কর্মী সংগঠনের নেতারা সরকারের সমালোচনা করবেন? যখন সরকার কর্মীদের বিরুদ্ধে, কর্মীদের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবেন তখন তো। তার মানে এই আদেশনামা, কর্মীদের বাক স্বাধীনতা হরণের এই আদেশনামা, সরকারের সমালোচনা নিষিদ্ধ করার এই আদেশনামা বার করার মধ্য দিয়ে সরকার বুঝিয়ে দিচ্ছেন যে অদূর ভবিষ্যতে সরকার কর্মীদের স্বার্থের বিরুদ্ধে অসংখ্য সিদ্ধান্ত নেবেন, তাই জন্য এই ক্ষেত্রটা প্রস্তুত রাখছেন। সরকার ইতিমধ্যে ব্যক্তি পরিসরে ঢোকার চেষ্টা করে দিয়েছেন।
অর্ডার বার করে বলেছেন প্রতিটা সরকারি কর্মচারীর বাড়িতে, এমনকি ওই 600 টাকা মাইনের ট্যাক্স কালেক্টরের বাড়িতেও স্মার্ট মিটার লাগাতে হবে। আমি বাড়িতে স্মার্ট মিটার লাগাবো না ডিজিটাল মিটার লাগাবো, এটা ঠিক করে দেওয়ার সরকার কে? সরকার কেন আমার ব্যক্তিগত স্পেসে ঢুকবে? এটা নিয়ে মামলা হয়েছে এবং আমার ধারণা সরকারের এই আদেশ বাতিল হবে। সরকার নির্দেশ দিয়েছিলেন, আদেশনামা বার করেছিলেন, যোগা দিবসে সকলকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। আমি যোগা করে আমার শরীর ঠিক রাখবো না, ব্যায়াম করব না, সাঁতার কাটবো, এটা আমার ব্যক্তিগত চয়েস। হু আর ইউ টু ডিসাইড? সরকার রাজ্য কর্মীদের ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়তে চাইছে। একজন কর্মচারী নেতা দেখলাম ভিডিও করে বলছেন যে স্মার্ট মিটারে তো এই সুবিধে। তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি ওপেন ফোরামে আসুন। স্মার্ট মিটার কতটা সর্বনাশা সাধারণ মানুষের পক্ষে আমি তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাকে বলে দেব। দয়া করে মিথ্যে কথা বলে কর্মচারীদের বিভ্রান্ত করবেন না। পরিশেষে বলি, আমি আজকে প্রচণ্ড আতঙ্কিত যে সময় কর্মচারীদের ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে গড়ে তুলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সময়, যে সময় দরকার ছিল, সেই সময় অভিনন্দনের বন্যায় যারা সরকারকে ভাসিয়ে দিচ্ছেন তাদের অবশ্যই কোনো আরোপিত দায় আছে এই সরকারের সমর্থন করা। সাধারণ কর্মচারীদের বলবো, রাজ্য কর্মীদের বলবো, শিক্ষক শিক্ষাকর্মী সহ সকলকে বলবো, আপনারা অবিলম্বে প্রত্যেকটি সংগঠনের নেতৃত্বের কাছে চাপ সৃষ্টি করুন। সরকারের আর্থিক সংকট, সরকারের সুযোগ সুবিধে দেখার জন্য আপনাকে নেতা করে বসানো হয়নি। আপনাকে নেতা নির্বাচিত করেছি, আপনি আমাদের স্বার্থ দেখবেন। তাই সরকার যখন কর্মচারীদের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ করুন, ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেবেন। মনে রাখবেন, নেতারা, আপনারা যতদিন তাদের নেতা রাখছেন ততদিন তারা নেতা। যেদিন সরকারের দালালি করার জন্য তাদেরকে লাথ মেরে দূরে সরিয়ে দেবেন, সেদিন কিন্তু তারা নেতা থাকবেন না। আপনাদের জেগে উঠতে হবে। ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন এটা সময়ের দাবি। এই সময় এটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্মচারীদের ভাবতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।